কল্পনা করুন যে আপনি একটা ঘরের মধ্যে আছেন, যে ঘরের কোনো দরজা নেই, কোনো জানালা নেই, চারিদিক থেকে বন্ধ। সে ঘরের ভিতরে কি আছে সেটা দেখার কোনো উপায় নেই। আর সেই ঘরের মধ্যে আপনি আছেন একটা কেন্দ্রীভূত চেতনা হিসেবে, এক বিন্দু চেতনা। এবং সেই চেতনাটা সেই ঘরের বাইরে কি হচ্ছে সেটাকে সে জানতে পারে না। ঘরের বাইরে কোনো একটা আওয়াজ বা কোনো ছবি, সেগুলোকে সে দেখতে পায় না, কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না, ঘরের বাইরের কোনো জিনিস চেতনাটাকে প্রভাবিত করতে পারছে না। অথচ সেই চেতনাটা যে ঘরের মধ্যে আছে, এবং এরকম অন্যান্য যত মানুষ আছে তাদের যে চেতনা ঘরের মধ্যে আছে, তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে বা তারা একে অপরকে প্রভাবিত করতে পারে। সেই চেতনা হিসেবে আপনি যা কিছু কাজ করছেন বা কর্ম করছেন, সেই ঘরের ভিতরে যেখানে আপনি লকড হয়ে আছেন, সিলড হয়ে আছেন, সেটা অন্যান্য মানুষের কাজ বা কর্মের সাথে অ্যালাইন্ড, একই সরলরেখায় বা একই তলে বা একই স্তরে সেগুলো কাজ করে চলেছে, তার প্রভাব তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব। ফিলোসফার লিবনিসের মতে আমাদের পুরো অস্তিত্বটা এইরকমভাবেই তৈরি। এবং এই যে একটা একটা চেতনার বিন্দু, এগুলো হচ্ছে কি, এগুলো একটা মোন্যাড। মোন্যাড মানে কি, এমন একটা জিনিস যেটাকে আর ভাঙা যায় না, তার আর কোনো স্তর নেই, সেটাই হচ্ছে সব কিছুর শেষ, বা হচ্ছে যেটা দিয়ে বাস্তবটা তৈরি। লিবনিসের মতে এই গোটা জগৎটা এবং আমাদের যে শরীর এবং মন, তারও অনেক ভিতরে এরকম অনেক মোন্যাডস দিয়ে তৈরি। একবার যখন তুমি এটা বুঝতে পারবে এই মোন্যাড বলতে অ্যাকচুয়ালি লিবনিস কী বুঝিয়েছেন, তখন তুমি ধীরে ধীরে এটাও বুঝতে পারবে যে কেন ইম্যানুয়েল কান্ত, তারপর রেনে দেকার্ট, ডেভিড হিউম, এরা তাদের জীবনের একটা বড় সময়কাল এই বিষয়টা নিয়ে শুধুমাত্র আলোচনা করেছেন, এই মোন্যাড কি এবং কেন লিবনিস এটা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ এই লিবনিসের মোন্যাডের যে ধারণা সেটাকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এর বিরুদ্ধে কথা বলেছেন। আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব যে লিবনিস কি বলেছেন এই মোন্যাড সম্পর্কে, এবং তার সাথে ইম্যানুয়েল কান্তের যে ফিলোসফিক্যাল ডিফারেন্স, তার যে পার্থক্য, সেটা অ্যাকচুয়ালি কী, এবং তাদের সেই মোন্যাডের ধারণার যে পার্থক্য, তার উপরে নির্ভর করে টাইম, স্পেস এবং রিয়েলিটি, অর্থাৎ বাস্তব, সময় এবং যে স্থান বা জায়গা, এগুলোর মধ্যেকার যে সম্পর্ক সেটা কি। সবার প্রথমে আসে আমাদের পয়েন্ট নাম্বার 1, লিবনিস অ্যান্ড দ্য মোন্যাডস। এই মোন্যাড বলতে কি বোঝায়? যেমন কোনো একটা বিল্ডিং তৈরি হলে তার ছোট ছোট যে বিল্ডিং ব্লকস, মানে যে ইটের টুকরো থাকে, সেগুলো দিয়ে পুরো বিল্ডিং তৈরি হচ্ছে। অথবা যদি কোনো একটা পদার্থকে আমরা যদি অনেক অনুবীক্ষণিক স্তরে গিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা অণু পরমাণু দেখতে পাই, সেগুলোকে আর ভাঙা যায় না। যদিও বর্তমান সায়েন্সে মনে করা হয় যে পরমাণুকেও ভাঙার পরে আরও কিছু আমরা সাবঅটমিক পার্টিকেল খুঁজে পাবো, সেগুলোকে আর ভাঙা যায় না। মোন্যাড হচ্ছে কি, ঠিক সেই রকমই একটা পার্টিকেল বা সেই রকমই একটা বিল্ডিং ব্লকস, যেটাকে আর ভাঙা যায় না, তার ভেতরে আর অন্য কোনো জিনিসের অস্তিত্ব নেই। সেটা হচ্ছে একটা স্বয়ং সমৃদ্ধ, একটা সম্পূর্ণ একটা জিনিস, সেটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, বা এটার দ্বারা হচ্ছে বাস্তবটা গঠিত। ওকে, বাস্তবের যে ছোট ছোট বিল্ডিং ব্লক, যদি বাস্তবের স্তরগুলোকে আমরা ভেদ করতে থাকি, তাহলে সবার নিচে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি মোন্যাড, অর্থাৎ ইমমেটেরিয়াল ইনভিজিবল সোল, অথবা আমরা এটাকে বলতে পারি কি দ্য ট্রু অ্যাটমস অফ নেচার, সেটা হলো কি মোন্যাড। মোন্যাডের কতগুলো বৈশিষ্ট্য আমরা প্রথমে বুঝে নেব, যেটা লিবনিসের মতে মোন্যাডের যে ধারণাটা। সবার প্রথমে হচ্ছে এটা একটা সিম্পল সাবস্টেন্স, এটা একটা সরল এবং এর একটা নির্দিষ্ট নির্যাস আছে, মানে এর একটা নিজস্ব অস্তিত্ব আছে, এবং এটার কোনো অংশ নেই, মানে মোন্যাডের ছোটো ছোটো পার্টস নেই। ওকে, যেমন এই রিমোটটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটার মধ্যে ব্যাটারি আছে, ট্রানজিস্টার বা ছোটো ছোটো জিনিস আছে, অনেকগুলো পার্টসের উপরে প্লাস্টিকের কভার, সুইচ, অনেকগুলো অংশ আছে, কিন্তু মোন্যাডের এরকম কোনো অংশ নেই। এবং মোন্যাডকে ভাঙা যায় না, আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করা যায় না কোনোভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি মোন্যাডের যে ইট ইজ ইমমেটেরিয়াল, এটা কোনো বস্তুগত বিষয় নয়। মোন্যাড হচ্ছে কি একটা অতিবাস্তব একটা আইডিয়া, একটা ধারণা। ওকে, মানে ইমমেটেরিয়াল একটা জিনিস, একটা সাবস্টেন্স। ওকে, যেমন টাইম বা স্পেস, এগুলোর কোনো বস্তুগত রূপ নেই, ঠিক তেমন মোন্যাডের কোনো বস্তুগত রূপ নেই। ওকে, এবং এটাকে এক্সটেন্ড করা যায় না, এটাকে বর্ধিত করা যায় না, যেহেতু এটার কোনো আকার আকৃতি নেই, এবং এটার কোনো অংশ যেহেতু নেই। ওকে, তো এটা ফিজিক্যাল জিনিস নয়, কোনো বস্তুগত জিনিস নয়, এটা একটা কি ইমমেটেরিয়াল বিষয়। ওকে, 3 নম্বর যে বৈশিষ্ট্য মোন্যাডে, সেটা কি মোন্যাড হ্যাজ নো উইন্ডো, অর্থাৎ মোন্যাডের কোনো উইন্ডো নেই যার মধ্যে দিয়ে আমরা মোন্যাডের ভিতরটাকে আমরা দেখতে পাই। ওকে, মোন্যাড তার সমগ্র অস্তিত্বটাকে নিজের ভেতর থেকে নিয়ে আসে, তার একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে পুরো ইউনিভার্সের। ওকে, এবং মোন্যাডকে বাইরের কোনো জিনিসের দ্বারা প্রভাবিত করা যায় না, কোনো একটা এক্সপেরিমেন্টের দ্বারা বা অন্য কোনো বিষয়ের দ্বারা। যেমন আমরা অ্যাটম বা পার্টিকেলসকে প্রভাবিত করতে পারি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টেশনের দ্বারা, কিন্তু মোন্যাডকে আমরা সেটা করতে পারি না। এবং মোন্যাড হচ্ছে সম্পূর্ণ তার ভিতর থেকে তার অস্তিত্বটাকে ধারণ করে রাখে, তার অন্তর্নিহিত সত্তা থেকে, বাইরের কোনো জিনিসের উপর এটা নির্ভরশীল নয়।
এরপরে যেটা আমরা চলে আসবো 4 নম্বর যে বৈশিষ্ট্য মোনাডের, যে প্রত্যেকটা মোনাডের একটা ইন্টারনাল লাইফ থাকে, তার অন্তর্নিহিত একটা জীবন থাকে এবং মোনাডের একটা পারসেপশন থাকে, মানে একটা দৃষ্টিভঙ্গি থাকে। যেমন আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তেমন মোনাডের একটা দৃষ্টিভঙ্গি থাকে পুরো ইউনিভার্সকে দেখার বা বোঝার। ওকে, এবং সেই পারসেপশনটার ফলে একটা অ্যাপিটাইট বা একটা ক্ষুধা তৈরি হয় মোনাডে, যে ক্ষুধাটা তার অন্তর্নিহিত যে স্টেট, মানে চেতনার যে স্তর, মোনাডের যেহেতু নিজস্ব একটা অন্তর্নিহিত জীবন আছে, তো সেই যে জীবনকালটা চলছে সেটা পরিবর্তন হচ্ছে, তার স্টেটগুলো, তার অবস্থাগুলো, এবং সেই অবস্থাটা তার ভিতর থেকেই পরিবর্তন হতে থাকে, তার যে ক্ষুধা সেটার দ্বারা পরিবর্তন হতে থাকে, যেটাকে আমরা বলছি অ্যাপেটাইট। ওকে, এর পরের যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে মোনাড সম্পর্কে, সেটা কি, সেটা মোনাডকে কোনোভাবেই সৃষ্টি করা যায় না বা এটাকে ধ্বংস করা যায় না। অর্থাৎ আমরা চাইলেও একটা মোনাডকে সৃষ্টি করতে পারবো না, কিন্তু আমরা বিভিন্ন কেমিক্যালস তৈরি করতে পারি, নতুন রকমের হাইব্রিড কোনো অ্যানিম্যাল তৈরি করতে পারি, ঠিক আছে, বিভিন্ন ফসল ফলাতে পারি, কিন্তু আমরা মোনাডকে সৃষ্টি করতে পারি না। ওকে, এবং মোনাডকে আমরা ধ্বংসও করতে পারি না, শুধুমাত্র গড মোনাডকে সৃষ্টি করতে পারে বা ধ্বংস করতে পারে। ওকে, লিবনিজের মতে হচ্ছে এটাই। এবং লাস্ট যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে মোনাড সম্পর্কে, সেটা হচ্ছে যে মোনাড একটা হায়ারার্কিতে এক্সিস্ট করে। মোনাড বিভিন্ন রকমের মোনাড হয়। ওকে, যেমন সবার প্রথমে যেটা আছে ইনঅ্যানিমেট ম্যাটার দ্বারা যে মোনাডগুলো তৈরি, অর্থাৎ যেটা দ্বারা প্রত্যেকটা বস্তু বা ম্যাটারের মধ্যে বা অ্যাটম বা পার্টিকেলসেরও ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের মোনাড, যেটা হচ্ছে কি মেটেরিয়াল লেভেলে এক্সিস্ট করে। দ্বিতীয়, তার থেকে ঊর্ধ্বে যেটা, সেটা হচ্ছে কি অ্যানিম্যালিস্টিক, অর্থাৎ প্রাণী জগৎটা এবং সমস্ত গাছপালা যেগুলো দিয়ে তৈরি, তার যে অন্তর্নিহিত মোনাডটা আছে, যেটাকে আমরা বলতে পারি কি অ্যানিম্যাল সোল। ওকে, আর তারও উপরে যেটা আছে সেটা হচ্ছে কি হিউম্যান মোনাড বা হিউম্যান সোল, অর্থাৎ মানুষের যে সোল বা আত্মা। ওকে, সেটা হচ্ছে কি, সেটা মানে সেটাকে অ্যাকচুয়ালি এখানে মোনাড বলা হচ্ছে, বা মোনাডকে ব্যাখ্যা করার জন্য সোল শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে সবার প্রথমে হিউম্যান লেভেলের যে মোনাড, মানে যেটার দ্বারা হিউম্যানের একদম অন্তর্নিহিত যে সত্তাটা, যেটাকে আর ভাঙা যায় না। দ্বিতীয় হচ্ছে অ্যানিম্যাল, আর তার থেকে নিচে সেটা হচ্ছে কি ম্যাটার বা বস্তু, যেটাকে বলা হয় বেয়ার মোনাড। ওকে, তো এই হচ্ছে কি লিবনিজের ধারণা, এবং এটা দ্বারা পুরো জগৎটা বা পুরো বাস্তবটা তৈরি। এবার এখানে একটা বিরাট বড় প্রশ্ন আছে, যে যেহেতু প্রত্যেকটা মোনাড একটা আরেকটার থেকে ডিসকানেক্টেড এবং তারা আলাদাভাবে তাদের যে চেতনার যে স্তরটা সেটা পরিবর্তন করতে থাকছে, তাহলে পুরো এক্সিস্টেন্সটা কিভাবে সাস্টেন করে আছে, সেটা কিভাবে আছে, সেটা কোল্যাপস করে যাচ্ছে না কেন? ওকে, তো এখানে লিবনিজ অ্যান্সার দিচ্ছেন যে এই মোনাডগুলো ছাড়া বাইরের যে পুরো ইউনিভার্সটা, সেখানে একটা প্রি এস্টাবলিশ প্যাটার্ন, কোনো জিনিস নয়, কোনো একটা স্ট্রাকচার তৈরি করা আছে, এবং যেহেতু সেটা আগে থেকে এস্টাবলিশ করা আছে মোনাডগুলো অস্তিত্বে আসার আগে থেকেই, তো যার ফলে সেই অস্তিত্বের মধ্যে মোনাডগুলো ডিসকানেক্টেড হওয়ার পরেও তারা তাদের মানে পুরো এক্সিস্টেন্সটা কোল্যাপস করে যাচ্ছে না, বা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে না, বা সেটা পড়ে যাচ্ছে না। ওকে, এবারে এখানেই হচ্ছে কি আমাদের ইম্যানুয়েল কান্তের সাথে লিবনিজের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ফিলোসফিক্যাল একটা দ্বন্দ্ব, সেটা সম্পর্কে আমরা এবারে এক এক করে জানবো। তাহলে আমরা এই সমস্ত কিছু জানার চেষ্টা করছি কেন? যাতে করে জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরও অনেক বেশি উন্নত করতে পারি, যেন আমরা জীবনে অনেক বেশি সফল হতে পারি। তার জন্য আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন, সব কিছুকে জানা, সব কিছুকে বোঝা, এবং তার থেকেও যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি মাইন্ডসেট। আমাদের জীবনের প্রতি বা বাস্তবের প্রতি কী ধরনের মাইন্ডসেট আছে, এবং আজকের দিনে বেশিরভাগ মানুষের মাইন্ডসেট হচ্ছে ব্রোকেন। তাদের মাইন্ডসেটটা শক্তিশালী নয়, একটা রেজিলিয়েন্ট মাইন্ডসেট নয়, তারা হচ্ছে কি অনেক দুর্বল প্রকৃতির মাইন্ডসেট নিয়ে বাস্তবে চলাফেরা করছে, যার ফলে যে কোনো সময় যখন তারা ব্যর্থ হয়ে যায় বা কোনো একটা ফেলিওরের সম্মুখীন হয়, নতুন একটা উদ্দীপনা নিয়ে তারা হচ্ছে নতুনভাবে কোনো একটা জিনিস শুরু করতে পারে না। ওকে, এবং শুধু তাই নয়, তারা জানেও না যে কিভাবে তারা তাদের মাইন্ডসেটটাকে ইমপ্রুভ করতে পারে, কিভাবে সেই মাইন্ডসেটটাকে আমি অনেক রেজিলিয়েন্ট বানাতে পারবো, অনেক বেশি পাওয়ারফুল বানাতে পারবো। এবং এই বিষয়টাকে মাথায় রেখে বা এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যার নাম হচ্ছে কি অ্যাডভান্সড মাইন্ডসেট, যেখানে 50টারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেটের একটা চেকলিস্ট দেওয়া হয়েছে। এই 50টারও বেশি যে মাইন্ডসেটের চেকলিস্ট দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু কিছু মাইন্ডসেট হয়তো আপনার থাকতে পারে, কিন্তু কিছু কিছু অনেক মাইন্ডসেট যেগুলো হচ্ছে আপনার নেই, বা যেগুলো অনেক দুর্বল মাইন্ডসেট, যেগুলো হয়তো তার উল্টো বা নেগেটিভ ভার্সানটা হয়তো আপনার মধ্যে আছে। যখন আপনি চেকলিস্টটা পাবেন, তখন আপনি মিলিয়ে মিলিয়ে দেখতে পারবেন যে কোন কোন মাইন্ডসেটগুলো আপনার আছে, কোনগুলো নেই, কোনগুলোকে আপনার ইমপ্রুভ করতে হবে। এবং এখানে আরও একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে, যেখানে এটা আলোচনা করা হয়েছে যে কোনো একটা নেগেটিভ মাইন্ডসেটকে কিভাবে আপনি একটা পজিটিভ মাইন্ডসেটে কনভার্ট করতে পারেন 6টা ডিফারেন্ট স্টেপসের মাধ্যমে। তো যদি আপনার মনে হয় যে আপনি আপনার মাইন্ডসেটকে ইমপ্রুভ করতে চান, বা যেটা আপনার লাইফে অনেক বেশি হেল্প করবে, তাহলে আপনি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে, অথবা ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনি যোগাযোগ করে এই অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। ওকে, এবারে আমরা চলে আসি আমাদের আজকের ভিডিওর টপিকে। আজকে আমাদের সেকেন্ড টপিক হচ্ছে কি দ্য ব্যাটেল ওভার স্পেস অ্যান্ড টাইম। লিবনিজের সাথে ইম্যানুয়েল কান্ত, তাদের দুজনার যে ধারণা
টাইম আর স্পেস নিয়ে এবারে আমরা সেটা আলোচনা করব। এই যে মোনাডের যে ধারণাটা, সেটার ফলে কি মানে টাইম আর স্পেস কি এবং বাস্তব কি, এটা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব তৈরি হয়ে যায় দার্শনিকদের মধ্যে। তো লিবনিজ তখন বলেন যে তার কাছে টাইম আর স্পেস মানে দেশ ও কাল, সেটা হচ্ছে কি প্রত্যেকটা মোনাডের মধ্যে যে সাকসেসিভ স্টেট, মানে একটা মোনাড তার যে চেতনার স্তরটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বা বিবর্তিত হচ্ছে, পাল্টে পাল্টে যাচ্ছে, সেই যে সাকসেশন একটার পর একটা আসছে, চেতনাটা পাল্টে যাচ্ছে মোনাডের ভিতরে, সেটাই হচ্ছে কি সময়। যদি আমরা অস্তিত্ব থেকে সমস্ত মোনাডগুলোকে সরিয়ে দিই তাহলে আর কোনো সময় থাকবে না। সময় বাইরের কোনো জিনিস নয়, মোনাডের অস্তিত্বের বাইরের কোনো একটা বিষয় সময় নয়, বরং সেই মোনাডের ভিতরে সময় জিনিসটার অস্তিত্ব আছে, এটা একটা সাকসেসিভ স্টেট। আর স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে কি বিভিন্ন মোনাডের মধ্যে যে তারা একসাথে এক্সিস্ট করছে, সেইটাই হচ্ছে কি স্পেস। মানে একটা মোনাড আরেকটা মোনাড আরও একটা মোনাড, এরকম অনেক মোনাড যে একসঙ্গে এক্সিস্টেন্সে আছে, এই একসঙ্গে অনেক মোনাডের এক্সিস্টেন্সে থাকাটাই হচ্ছে স্পেস। অর্থাৎ আমরা সহজ করে বললে যে বিভিন্ন মোনাডের মধ্যে যে রিলেশনাল এক্সিস্টেন্স, সেটাই হচ্ছে কি স্পেস। এটা হচ্ছে কি লিবনিজের মতে মোনাডের থিওরির উপরে নির্ভর করে টাইম এবং স্পেসকে তিনি নির্ধারণ করছেন। এবার এখানে হচ্ছে আইজ্যাক নিউটন, তার থিওরি সম্পর্কে আমরা জানি, তিনি এই ধারণাটার বিরুদ্ধে কথা বলছেন এবং তিনি একটা নতুন ধারণা দিচ্ছেন টাইম অ্যান্ড স্পেস সম্পর্কে। আইজ্যাক নিউটনের মতে টাইম এবং স্পেস হচ্ছে কি এন্ডলেস, ওকে, অর্থাৎ স্পেসের কোনো শেষ নেই এবং সময়েরও কোনো শেষ নেই, এবং এই টাইম আর স্পেস কোনো জিনিসের উপরে নির্ভরশীল নয়, মোনাডের উপরে নির্ভরশীল নয়। মোনাড তার সাকসেসিভ স্টেট কীভাবে পরিবর্তন হচ্ছে তার দ্বারা নির্ধারণ হচ্ছে টাইম, এরকম নয়। টাইম অ্যান্ড স্পেস দে আর ইন দেমসেলস, অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে নির্ধারণ করে। কোনো বস্তুর অস্তিত্ব ছাড়া ইউনিভার্সে যদি সমস্ত বস্তু চলে যায় তাহলেও সেখানে টাইম এবং স্পেসের এক্সিস্টেন্স থাকবে, ওকে। এটা হচ্ছে কি একটা একটা অ্যাবসলিউট পজিশন, টাইম আর স্পেসের একটা অ্যাবসলিউট পজিশন আছে। বস্তু, বিভিন্ন জিনিসপত্র, মানুষ, প্রাণী, তারা সব কিছু এই টাইম আর স্পেসের মধ্যে জেগে ওঠে, ওকে। সুতরাং টাইম আর স্পেস কোনো সম্পর্কের দ্বারা নির্ধারণ হয় না, তারা নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছুর উপর নির্ভর না করে তাদের অস্তিত্বটাকে ধরে রাখতে পারে। এটা হচ্ছে কি আইজ্যাক নিউটনের ধারণা, যার ফলে নিউটন মনে করে যে এমটি স্পেস এবং এমটি টাইম, খালি সময় এবং খালি স্পেস, এই দুটো হচ্ছে সম্ভব। এবারে আমরা চলে আসবো কি ইম্যানুয়েল কান্তের ধারণা কি। ইম্যানুয়েল কান্ত এই পুরো যে পার্সপেক্টিভটা সেটাকে উল্টো করে দেয়। আইজ্যাক নিউটন এবং লিবনিজ তারা যে ধারণাটা দিচ্ছেন টাইম এবং স্পেস সম্পর্কে, সেটাকে পুরো আপসাইড ডাউন করে দিচ্ছেন কি ইম্যানুয়েল কান্ত। ইম্যানুয়েল কান্ত বলছেন যে এটা বাইরের জগতের কোনো বিষয় নয়, টাইম আর স্পেসটা, এটা হচ্ছে কি আমাদের মাইন্ডের ভিতরে আগে থেকে একটা ইনহেরিটেড কোয়ালিটি। আমরা বাইরের জগৎ থেকে দেখছি একটা কোনো টাইমে এবং স্পেসে, ওকে। মানে আমি যখন কোনো কিছু দেখছি বা এক্সপেরিয়েন্স করছি তখন সেটা একটা টাইমের মধ্যে এক্সপেরিয়েন্স করছি এবং একটা স্পেসের মধ্যে এক্সপেরিয়েন্স করছি। তো সেই টাইম আর স্পেসটা বাইরের জগতের কোয়ালিটি বলে আমার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বাইরের জগতের নন, সেটা আমাদের ব্রেনে আগে থেকে এমবেডেড, মানে আমাদের ব্রেনের মধ্যে টাইম আর স্পেসের একটা আইডিয়া সেটা ইমপ্রিন্ট হয়ে আছে এবং তার মধ্যে দিয়ে আমরা জগৎটাকে এক্সপেরিয়েন্স করছি, ওকে। যার ফলে বাইরের জগতের সমস্ত এক্সপেরিয়েন্সই আমাদের ব্রেনের একটা ফিল্টারের মতো বা একটা স্তর বা একটা আইডিয়া, তার মধ্যে দিয়ে গিয়ে আমরা এক্সপেরিয়েন্স করছি। সেটার অস্তিত্ব ছাড়া, সেই টাইম আর স্পেসের অস্তিত্ব ছাড়া ডিরেক্টলি আমরা কোনো কিছুকে এক্সপেরিয়েন্স করতে পারি না। ইম্যানুয়েল কান্তের মতে টাইম আর স্পেসের মধ্যে দিয়ে শুধু আমরা বাইরের জগৎ থেকে দেখছি এমনটা নয়, বরং টাইম আর স্পেসের কারণে আমরা বাইরের জগৎ থেকে দেখতে পাচ্ছি। যদি টাইম আর স্পেস না থাকে তাহলে হচ্ছে বাইরের জগৎটাকেও আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো না, ওটা হচ্ছে কারণ, আর তার এফেক্টে আমরা জগৎ থেকে এক্সপেরিয়েন্স করতে পারছি। অর্থাৎ টাইম আর স্পেস, ইম্যানুয়েল কান্তের মতে টাইম অ্যান্ড স্পেস বাইরের জগতের কোনো বৈশিষ্ট্য নয়, বরং এটা হচ্ছে আমাদের মাইন্ডের একটা স্ট্রাকচার, একটা গঠন, যার মধ্যে দিয়ে আমরা জগৎটাকে দেখছি, যার কারণে আমরা জগৎটাকে এইভাবে এক্সপেরিয়েন্স করছি যেভাবে আমরা এক্সপেরিয়েন্স করি, ওকে। অর্থাৎ এটা বাইরের জগতের বৈশিষ্ট্য নয়, যেমনটা লিবনিজ এবং যেমনটা হচ্ছে নিউটন তারা আলোচনা করেছেন, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করেছেন। ইম্যানুয়েল কান্ত সেটাকে পুরো উল্টো করে দিচ্ছেন, সেটা বলছে বাইরের জগতের নয়, বরং আমাদের ব্রেনের স্ট্রাকচার। অর্থাৎ এটা কোনো অন্টোলজিক্যাল বিষয় নয় টাইম অ্যান্ড স্পেস, বরং এটা একটা এপিস্টেমোলজিক্যাল বিষয়। টাইম অ্যান্ড স্পেস অন্টোলজিক্যাল নয়, তার মানে কি এটা একটা জিনিসের অস্তিত্ব আছে যেটাকে আমরা জানছি এমনটা নয়, বরং এটা একটা জ্ঞানের বস্তু, এটা একটা জানার জিনিস, নাকি একটা অস্তিত্বের বিষয়, ওকে। মানে টাইম আর স্পেসের একটা অস্তিত্ব আছে এমনটা নয়, বরং এটা একটা জ্ঞানের বিষয়, জ্ঞানের বস্তু, এটা এপিস্টেমোলজিক্যাল নাকি অন্টোলজিক্যাল। তাহলে নিউটন পুরো জিনিসটাকে আপসাইড ডাউন করে দিল। অর্থাৎ এখানে ইম্যানুয়েল কান্ত কী করলো, লিবনিজ এবং নিউটনের যে ভার্সনটা সেটা তার থিওরির মধ্যে ইনক্লুড তো করলো, কিন্তু তাদের মধ্যেকার যে দ্বন্দ্বটা ছিল বা যে উইকনেসটা ছিল সেটাকে সে রিমুভ করে দিল। অর্থাৎ লিবনিজের মতে যেমন প্রত্যেকটা জিনিস কোএক্সিস্ট করছিল
একই সাথে অস্তিত্ব আছে বলে সেই কারণে হচ্ছে স্পেসের অস্তিত্ব আছে। তো ইম্যানুয়েল কান্তের মতে কি, হ্যাঁ স্পেসের অস্তিত্ব আছে বিকজ অফ কো এক্সিস্টিং, কিন্তু সেটা বাইরের কোনো একটা জিনিস বা কোনো একটা মোনাডের জন্য নয়, বরং এটা আমাদের ব্রেনের স্ট্রাকচার, সেটা কো এক্সিস্ট করার কারণে আর কি স্পেসের অস্তিত্ব আছে। এবং টাইম হচ্ছে সাকসেসিভ অর্ডার, কিন্তু সেটা কি আমাদের ব্রেনের স্ট্রাকচার নাকি কোনো বাইরের জিনিস বা অন্য কোনো মোনাড বা কোনো একটা মোনাডের জন্য। ওকে, একই সঙ্গে আইজ্যাক নিউটনের যে ধারণাটা যে টাইম অ্যান্ড স্পেস হচ্ছে অ্যাবসলিউট এবং কমপ্লিট, কিন্তু আইজ্যাক নিউটনের মতে কি অ্যাবসলিউট এবং কমপ্লিটটা কি বাইরের একটা হোল ওয়ার্ল্ডের বা ইউনিভার্সের একটা অ্যাক্সিয়ামের মতো, সব কিছু সেই টাইম অ্যান্ড স্পেসের মধ্যে চলছে। কিন্তু নিউটন কি, আইজ্যাক নিউটনের এই ধারণাটাকে ইম্যানুয়েল কান্ট কী করলো, সেটাকে পাল্টে দিল। সে বললো হ্যাঁ এটা অ্যাবসলিউট এবং হোল এবং কমপ্লিট, কিন্তু সেটা বাইরের জগতের জন্য নয় বা বাইরের পুরো ইউনিভার্সের মধ্যে সেই জিনিসটা অ্যাবসলিউট এবং কমপ্লিট এমনটা নয়, কিন্তু এটা আমাদের ব্রেনের স্ট্রাকচার, আমাদের ব্রেনের ভিতরে এমনভাবে স্থাপন আছে, সেই জন্য এটা হচ্ছে কমপ্লিট এবং হোল। ওকে, তো এইভাবে হচ্ছে কি উনি তার যে অপোজিট যে থিওরি যারা দিয়েছেন তাদের সাথে একই সাথে সহমত, কিন্তু তাদের থিওরিটাকে পুরো পাল্টে দিয়েছেন, তার পজিশনটাকে উল্টো করে দিয়েছেন ইম্যানুয়েল কান্ট। এবারে আমরা চলে আসবো কি সেই একই থিওরির অ্যাপ্লিকেশন অন জিওমেট্রি। ওকে, বিশেষ করে জাস্ট লজিক। ইম্যানুয়েল কান্ট দেখাতে চাইছেন, তিনি এটা বলতে চাইছেন যে জিওমেট্রিক্যাল যে লজিক বা ম্যাথামেটিক্স বা যে জ্যামিতির যে সমস্ত যুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যানালিটিক নয়, বরং সেটা হচ্ছে কি সিনথেটিক, অর্থাৎ পিওর লজিক বা বিশুদ্ধ যুক্তি নয়, সেটা হচ্ছে কি একটা সম্মিলিত যুক্তি। এটার মানে কি বেসিক্যালি, নাও যদি আমি এটা বলি যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটাকে বলা হয় কি ট্রায়াঙ্গেল, তাহলে এখানে আমি নতুন কোনো জ্ঞান দিচ্ছি না, নতুন কোনো একটা ধারণাকে যুক্ত করছি না। ট্রায়াঙ্গেল এই নামটা আর তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এটা হচ্ছে একই বিষয়। তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রায়াঙ্গেল বলে, বা ট্রায়াঙ্গেল মানে হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ একটা যে শব্দ বা একটা যে ধারণা ট্রায়াঙ্গেল সেইটাকে খুলে দেওয়া হচ্ছে, সেটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যে ট্রায়াঙ্গেল মানে হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এটাকে বলা হচ্ছে কি অ্যানালিটিক লজিক। এখানে নতুন কোনো জ্ঞান অর্জন করছি না, বরং কোনো একটা জ্ঞান বা কোনো একটা বিষয় সেটাকে বর্ধিত করছি, সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি, সেটাকে ভেঙে ভেঙে বা খুলে খুলে আমরা আলাদা করে সেটাকে বুঝে নিচ্ছি। এবারে যদি আমি বলি যে দুটো বিন্দুর মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্ট্যান্স সেটা হচ্ছে কি তাদের মধ্যেকার একটা সরল রেখা বা একটা স্ট্রেট লাইন। এ স্ট্রেট লাইন ইজ দ্য শর্টেস্ট ডিস্ট্যান্স বিটুইন টু পয়েন্টস। দুটো বিন্দুর মধ্যে সব থেকে কম দূরত্বের যেটা সংযোগকারী সেটা হচ্ছে কি সরল রেখাংশ। ওকে, না এক্ষেত্রে কি দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে শর্টেস্ট ডিস্ট্যান্স সব থেকে কম দূরত্ব, এটা একটা ধারণা, আর হচ্ছে কি স্ট্রেট লাইন এটা হচ্ছে আরেকটা ধারণা। এই দুটো ধারণার মধ্যে একটা সম্পর্ককে আমরা বোঝাচ্ছি। তো দুটো বিন্দুর মধ্যে শর্টেস্ট ডিস্ট্যান্স সব থেকে কম দূরত্ব যেটা সেটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন। ওকে, কম দূরত্বটা কি স্ট্রেট লাইন, তাহলে দুটো ধারণার মধ্যে একটা সম্পর্ক, এটা হচ্ছে কি একটা সিনথেটিক নলেজ বা একটা সিনথেটিক লজিক। ওকে, আগেরটা কি ছিল, একটা হচ্ছে পিওর লজিক বা অ্যানালিটিক লজিক, কিন্তু এবারে যেটা আমরা আলোচনা করলাম শর্টেস্ট ডিস্টেন্সে সেটা হচ্ছে কি সিনথেটিক লজিক। এখানে দুটো ধারণার মধ্যেকার সম্পর্ককে আলোচনা করা হচ্ছে, কিন্তু ওখানে কি ছিল, একটাই ধারণা ছিল, সেটাকে আমরা উন্মুক্ত করছিলাম, সেটাকে আমরা ভেঙে ভেঙে খণ্ডে খণ্ডে বোঝার চেষ্টা করছিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যানালিটিক লজিক মানে কি আর হচ্ছে সিনথেটিক লজিক মানে কি। সিনথেটিক লজিকে আলাদা আলাদা বিষয় বা আলাদা আলাদা ধারণার মধ্যেকার সম্পর্ককে আলোচনা করা হয়। জিওমেট্রিতে যখন আমরা কোনো একটা লজিক দিই তখন সেটা হচ্ছে কি সিনথেটিক লজিক নাকি কোনো একটা পিওর লজিক। ওকে, কিন্তু এখানে ইম্যানুয়েল কান্ট কি লিবনিজের যে আরও একটা ধারণা, লিবনিজ দাবি করেছেন যে জিওমেট্রি এবং ম্যাথামেটিক্স এগুলো হচ্ছে পিওর লজিক, এগুলো পুরোপুরি যুক্তির দ্বারাই চলতে থাকে, বিশুদ্ধ যুক্তির দ্বারা। এখানে ইম্যানুয়েল কান্ট এটা দেখানোর চেষ্টা করছেন যে লিবনিজ ভুল, জিওমেট্রি এবং অ্যারিথমেটিক এগুলো বিশুদ্ধ যুক্তির দ্বারা চলে না, সেখানে সিনথেটিক লজিকও ইউজ করা হয়। যেমন জিওমেট্রিতে একটু আগে আমরা দেখলাম কোনো একটা সার্কেল, তার কেন্দ্রবিন্দুতে যদি কোনো একটা স্ট্রেট লাইন যায় তাহলে সেটা সেই বৃত্তটাকে বা সার্কেলটাকে দুটো সমান ভাগে বিভক্ত করে। এখানে কি এই যে সার্কেল এবং এই যে স্ট্রেট লাইন কেন্দ্রবিন্দু দিয়ে যাওয়া এবং দুটো সমান ভাগে বিভক্ত করে, এগুলো কি আলাদা আলাদা ধারণা, তাদের মধ্যেকার সম্পর্ক, তাদের মধ্যেকার যে যুক্তি সেটাকে দেখানো হচ্ছে। সুতরাং এটাকে একটা সিনথেটিক লজিক নাকি কোনো একটা অ্যানালিটিক লজিক, কোনো বিশুদ্ধ যুক্তি নয়। এটা হচ্ছে কি ইম্যানুয়েল কান্ট দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ মানে জিওমেট্রিতে বা নাম্বারসের ক্ষেত্রে যখন আমরা 1 2 3 4 পড়ি বা বিভিন্ন নাম্বার, সেটা হচ্ছে কি সাকসেশনে চলে, একটার পর একটা সংখ্যা আসতে থাকে, যেগুলোকে আমরা যোগ করার মাধ্যমে, তার সাথে কোনো জিনিস সংযোগ করার মাধ্যমে আমরা পরবর্তী সংখ্যাগুলো বা নাম্বারসগুলো পেতে থাকি। ওকে, তো এটা হচ্ছে কি একটা পরবর্তী সংখ্যাগুলো তার আগে বা পূর্ববর্তী সংখ্যার উপরে নির্ভরশীল থাকে এটা। সুতরাং কি নাম্বারসগুলো একটা কি সিনথেটিক লজিক নাকি কোনো একটা এ প্রায়োরি লজিক বা কোনো একটা বিশুদ্ধ লজিক। ওকে, অর্থাৎ জিওমেট্রি হোক বা অ্যারিথমেটিক হোক, সেগুলো যে লজিকগুলো সেগুলো প্রত্যেকটাই যে আমাদের ব্রেনের মধ্যে এমবেডেড আছে
এমনটা নয়। যেমন টাইম আর স্পেস এটা একটা এ প্রায়োরি একটা এমবেডেড আইডিয়া, কিন্তু জিওমেট্রি বা ম্যাথামেটিক্সের সমস্ত লজিক সেই এ প্রায়োরির উপরে বেস নয়, বিশুদ্ধ লজিক নয়, তার মধ্যে সিনথেটিক লজিকও এক্সিস্ট করে। ওকে, যেটা বেসিক্যালি লিবনিজের ধারণাটাকে ব্রেক করে ইম্যানুয়েল কান্ট। অর্থাৎ এখানে ইম্যানুয়েল কান্তের মধ্যে কি টাইম, স্পেস, সাবস্টেন্স, ওকে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিছু কিছু আইডিয়া যেগুলো আমাদের ব্রেনের মধ্যে আগে থেকে এমবেডেড হয়ে আছে, যেগুলো বাইরের জগতের বলে আমরা মনে করি এমনটা নয়, সেগুলো আমাদের ব্রেনের যে গঠন বা স্ট্রাকচার তার মধ্যেকার বৈশিষ্ট্য, এবং সেটার দ্বারা বা তার কারণে আমরা বাইরের জগৎ থেকে দেখছি, যার ফলে আমাদের মনে হয় এটা বাইরের জগতের বৈশিষ্ট্য, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বাইরের জগতের নয়। সবসময় সমস্ত এক্সপিরিয়েন্স তার মধ্যে দিয়ে আসছে। ওকে, এবারে আমরা দেখব কিভাবে ইম্যানুয়েল কান্ত রেনে দেকার্তের যে থিওরি সেটা সম্পর্কে তিনি ডিল করেন বা সেটাকে তিনি কিভাবে রিজেক্ট করেন। আমাদের 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কি ইনার ওয়ার্ল্ড ভার্সেস আউটার ওয়ার্ল্ড, রেনে দেকার্তের সাথে ইম্যানুয়েল কান্তের ডিফারেন্স। নাও রেনে দেকার্ত মনে করছে কি আমাদের কাছে সবথেকে সার্টেন, সবথেকে নিশ্চিত বিষয় কি, সেটা হচ্ছে আমাদের ইনার এক্সপিরিয়েন্স, আমরা মনের ভিতরে যা কিছু এক্সপিরিয়েন্স করি সেটা হচ্ছে সবথেকে প্রধান বিষয় বা সেটা সবথেকে নিশ্চিত। আমি জানি যে আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে বা এটা আমরা জানি, চিন্তা, এই এক্সপিরিয়েন্স আমাদের মনের ভিতরে, বাকি কিছু সম্পর্কে আমাদের কাছে নিশ্চয়তা নেই। এবং সেই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে চিন্তা করতে করতে, সেটাকে প্রশ্ন করতে করতে ধীরে ধীরে আমরা বাইরের জগতে পৌঁছাই এবং বাইরের জগৎটাকে বোঝার চেষ্টা করি। ওকে, আমাদের কাছে আমাদের মনের এক্সপিরিয়েন্সটা সব থেকে নিশ্চিত, এবং সেই নিশ্চিত জায়গা থেকে আমরা প্রশ্ন করতে করতে জানতে জানতে আমরা এবার বাইরের জগৎ থেকে এক্সপিরিয়েন্স করছি। এটা হচ্ছে রেনে দেকার্তের ধারণা। তাহলে এখানে কি বলছেন রেনে দেকার্ত, যে আমাদের রিজনিংটা ইন্টারনাল থেকে এক্সটার্নাল, ভিতর থেকে ধীরে ধীরে বাইরে আসে, এবং আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি মনে, সেটা হচ্ছে কি ইমিডিয়েট, অর্থাৎ একদম তখনই এক্সপিরিয়েন্স করছি, সার্টেন, নিশ্চিত, এবং তার মাধ্যমে তার মধ্যে দিয়ে আমরা বাইরের জগৎ থেকে জানছি, সেটা হচ্ছে কি মিডিয়েটেড। কিন্তু ইম্যানুয়েল কান্ট এই পুরো জিনিসটাকে পাল্টে দেয়, এটাকে উল্টে দিয়েছে। তিনি বলছেন যে আমরা বাইরের জগৎ থেকে কোনোভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না কোনো কিছু সম্পর্কে কনসাসনেস না থাকলে, মানে আমি এই বইটাকে এক্সপিরিয়েন্স করতে পারবো না যদি না আমার মনে এই বইটা সম্পর্কে চেতনা না থাকে, এটা সম্পর্কে আমি কনসাস না হই। অর্থাৎ বাইরের জগতের অবজেক্ট বা ম্যাটার বা বস্তু সম্পর্কে আমরা যখন সেলফ অ্যাওয়ার হই, সেলফ কনসাস হই, ঠিক আছে, অবজেক্ট কনসাসনেস যখন তৈরি হয়, তখন হচ্ছে আমরা বাইরের জগৎ থেকে এক্সপিরিয়েন্স করতে পারি। তাহলে আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি তারও আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বাইরের জগৎ সম্পর্কে একটা কনসাসনেস। ওকে, যেটাকে আমরা বলতে পারি কি দ্য ইমিডিয়েট কনসাসনেস অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাইরের জগতের যে অস্তিত্ব সেটা সম্পর্কে একটা ইমিডিয়েট কনসাসনেস। ওকে, অর্থাৎ এখানে ইম্যানুয়েল কান্ট বলছেন বাইরের জগতের যে বস্তুগুলো আছে সেই বস্তুটার সম্পর্কে আমাদের যে কনসাসনেসটা সেটা হচ্ছে সবার প্রথমে, সেটা হচ্ছে প্রাথমিক। ওকে, তারপর সেই কনসাসনেসটা থাকার ফলে আমাদের মধ্যে সেটা হচ্ছে ইমিডিয়েট, সেটা হচ্ছে সব থেকে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গেই আছে আর কি, ইমিডিয়েট। তারপরে তার মধ্যে দিয়ে আমরা বাইরের জগৎটা সম্পর্কে কোনো একটা কিছু এক্সপিরিয়েন্স করছি, জানছি, তার একটা সেন্সেশন হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মনের যে এক্সপিরিয়েন্স। তারপর সেটাকে আমরা রিজনিং করে বাইরের জগতের সম্পর্কে রিজন তৈরি করছি বা বোঝার চেষ্টা করছি। ওকে, অর্থাৎ যেটা আমাদের কাছে ইমিডিয়েট সেটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা নয়, বরঞ্চ তার আগে যেটা আছে সেই বাইরের জগৎ সম্পর্কে একটা কনসাসনেস সেটা, আর যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা সেই কনসাসনেসের দ্বারা তার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি মিডিয়েটেড। তো আমাদের মনে যে এক্সপিরিয়েন্সগুলো থাকে সেটা হচ্ছে কি মিডিয়েটেড, সেটা হচ্ছে কি ওই তার আগে যে কনসাসনেসের এক্সপিরিয়েন্সটা আছে সেটার মধ্যে দিয়ে আসছে, সেটা হচ্ছে কি আমাদের একটা এ প্রায়োরি আইডিয়া, সেটা আমাদের মনের কোনো কিছুকে অভিজ্ঞতা করার যে ক্ষমতা সেটা তার মধ্যে দিয়ে উঠে আসছে। তো সেটা হচ্ছে কি ইমিডিয়েট। অর্থাৎ রেনে দেকার্তের যে সার্টেনটির অর্ডারটা, কোনটা বেশি নিশ্চিত, কোনটা প্রথমে কোনটা তারপরে, সেটাকে ইম্যানুয়েল কান্ট আবার ঘুরিয়ে দিয়েছে, উল্টো করে দিয়েছেন আর কি। ওকে, অর্থাৎ সোজা কথা যদি আমরা বলি এক কথায়, তাহলে কান্তের মতে সবার প্রথমে হচ্ছে ইমিডিয়েট কনসাসনেস অফ এক্সটার্নাল থিংস, একদম কোনো একটা বস্তুর সম্পর্কে জাস্ট সাথে সাথেই সেই যে কনসাসনেস, কোনো জায়গায় তাকাচ্ছি বা শুনছি, ইমিডিয়েট একটা কনসাসনেস সেই বস্তুটার সাথে এক্সিস্ট করছে, সেটা সবার প্রথমে। তারপর হচ্ছে তার এক্সপিরিয়েন্স, সেই বস্তুটা থেকে যে সেন্সেশন তৈরি হচ্ছে, যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে সেইটা, তারপর সেটাকে রিজনিং করার মাধ্যমে বাইরের জগৎ থেকে একটার সাথে আরেকটা যে সম্পর্ক এটসেট্রা এটসেট্রা সেটাকে আমরা জানছি। ওকে, আর রেনে দেকার্ত হচ্ছে এই ইমিডিয়েট কনসাসনেস অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড সেটাকে উনি অমিট করে গেছিল, সেটাকে উনি বুঝতে পারেননি। ওকে, এটা হচ্ছে পার্থক্য। এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী পয়েন্ট, দ্য লিমিটস অফ রিজন, কান্টস ডায়ালেকটিক্যাল ইলিউশন। নাও কান্ট এখানে আরও একটা জিনিস সম্পর্কে আমাদেরকে সচেতন করার চেষ্টা করছে, যে আমরা যখন আমাদের ব্রেনের যে এ প্রায়োরি আইডিয়া, টাইম, স্পেস, সাবস্টেন্স বা আলাদা যে ক্যাটাগরি যেগুলো আমাদের ব্রেনের স্ট্রাকচার বাইরের জগতের নয়, সেই এ প্রায়োরি আইডিয়াগুলোকে বা কনসেপ্টগুলোকে যখন আমরা আমাদের এক্সপেরিয়েন্সের উপরে অ্যাপ্লাই না করে অন্য একটা কাল্পনিক বা অন্য একটা ধারণার উপরে অ্যাপ্লাই করি, তখন
সেটা এক্সপেরিয়েন্স তার মধ্যে দিয়ে গিয়ে তৈরি হচ্ছে বা সেটাকে আমরা এক্সপেরিয়েন্সের উপর অ্যাপ্লাই করছি এমনটা নয়, বরং সেই ধারণাটাকে অন্য একটা বিষয়ের উপর অ্যাপ্লাই করছি বা একটা এ প্রায়োরি আইডিয়া অন্য একটা এ প্রায়োরি আইডিয়ার উপর অ্যাপ্লাই করছি। তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ইলিউশন, যেটা একটা কাল্পনিক বিষয়, যেটা সত্য নয়। যেমন ফর এক্সাম্পল কান্তের মতে যদি আমরা সাবস্টেন্স মানে হচ্ছে নির্যাস, কোনো জিনিসের একটা সত্তা, ঠিক আছে, সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি সোল এই ধারণাটার উপরে, তাহলে আমরা একটা ধারণা পেতে পারি গড। ওকে, তাহলে কি আমরা এই যে সোল এবং সাবস্টেন্স দুটোই হচ্ছে কি কমপ্লিটলি হচ্ছে মানে সাবস্টেন্স একটা এ প্রায়োরি আইডিয়া, আর সোল হচ্ছে কি যেটাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, জানতে পারি না, স্পর্শ করতে পারি না, আমরা সেন্সুয়ালি সেটাকে এক্সপেরিয়েন্স করতে পারি না। তাহলে সাবস্টেন্সের মতো একটা এ প্রায়োরি আইডিয়াকে আমরা সোলের উপরে অ্যাপ্লাই করছি। তাহলে কি হচ্ছে, সাবস্টেন্সের মতো একটা এ প্রায়োরি আইডিয়াকে আমরা সোলের উপরে অ্যাপ্লাই করছি, কি প্রমাণ করার জন্য? ইমমর্টালিটি বা গড এই ধরনের জিনিসকে। তো এইটাকে ইম্যানুয়েল কান্ট বলছে কি ডায়ালেকটিক্যাল ইলিউশন। আমাদের এ প্রায়োরি আইডিয়াগুলো সেগুলোকে আমাদের এক্সপেরিয়েন্সের উপরে বা সেগুলো হচ্ছে আমাদের বাইরের জগৎ থেকে যে এক্সপেরিয়েন্স হচ্ছে তার উপরে অ্যাপ্লাই করার জন্য, সেটাকে কাটাছেঁড়া করার জন্য, সেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, নাকি হচ্ছে অন্য এমন একটা জিনিসের উপরে অ্যাপ্লাই করার জন্য যেটাকে আমরা কখনো এক্সপেরিয়েন্স করিনি বা জানি না, যার ফলে যেটা যদি আমরা সেটা করি অন্য একটা জিনিসকে প্রমাণ করার জন্য, সেটা হচ্ছে আরেকটা কোনো ধারণা বা আইডিয়া যেটারও আমরা কোনো এক্সপেরিয়েন্স করিনি, তাহলে সেটা তৈরি হচ্ছে কি ডায়ালেকটিক্যাল ইলিউশন। অর্থাৎ রিজনকে যদি আমরা আমাদের সেন্স এক্সপেরিয়েন্সের বাইরে, মানে রিজনের একটা ক্যাপাসিটি আছে, তার একটা মার্জিন আছে, তার একটা পরিধি আছে, তার বাইরে যদি আমরা কোনো জিনিসের উপরে রিজনকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে ইলিউশন তৈরি হবে। ওকে, তো সেটা আমাদের রিজন হচ্ছে অ্যাবসলিউট নয়, মানে রিজনকে ব্যবহার করে আমরা সব কিছু জেনে ফেলতে পারি এমনটা নয়। রিজনের কিছু সার্টেন বাউন্ডারি আছে যার মধ্যে রিজন সব থেকে ভালো পারফর্ম করতে পারে, সব থেকে বেস্ট নলেজটা আমাদের কাছে এনে দিতে পারে, কিন্তু সেটা সেই বাউন্ডারির মধ্যে। ওকে, না এটা হচ্ছে কি রিজন সম্পর্কে বলা হচ্ছে নাকি কোনো অন্য বিষয়। ওকে, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি ইম্যানুয়েল কান্তের যে আন্ডারস্ট্যান্ডিং। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও যে পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও, এবং যদি তোমাদের মধ্যে কেউ আমাদের অ্যাডভান্সড মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হতে পারো। এবং আমাদের আরও একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং, যদি তোমরা সেখানে যুক্ত হতে চাও বা লাইভ ক্লাসের কোর্সে যুক্ত হতে চাও তাহলে তোমরা সেগুলো সম্পর্কে জানতে পারো হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করার মাধ্যমে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।